খুব সফল প্রাইম মিনিস্টার ছিলেন ফর টু রিজনস। এক নম্বর হচ্ছে উনি কিছু কাজ করেছেন, যেরকম প্রাইমারি লেভেল এডুকেশন ফ্রি করেছিলেন উনি। উনি মেয়েদের জন্য ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করেছিলেন এডুকেশন। উনি ফুড ইন্ট্রোডিউস করেছেন, যে খাওয়া দেওয়া হবে বাচ্চাদের, এরকম কয়েকটা জিনিস উনি করেছেন। সিম্প্যাথি ভোট হবে এখন, এখন এইটা সিম্প্যাথি ভোট হবে। এই জন্যই খালেদা জিয়াকে সামনে রাখা হয়েছিল, যে খালেদা জিয়ার নামে ভোট নিতে চেয়েছিল। এখন ইট হ্যাজ বিন। প্রথমে তো আমি কন্ডোলেন্স জানাই ওনার চলে যাওয়ার জন্য। উনি একজন এমন নেত্রী ছিলেন যে আপসহীন ছিলেন, ইন দ্য সেন্স দ্যাট এরশাদ সাহেবের সময় ওনার যে রোলটা ছিল সেটা আপসহীন ছিল। তবে পলিটিক্সে আমি জানি না কাউকে এই টাইটেলটা দেওয়া ঠিক কিনা, আপসহীন বলা ঠিক কিনা, বিকজ পলিটিক্স ইজ অল ম্যাটার অফ কম্প্রোমাইজেস। পলিটিক্স উইদাউট কম্প্রোমাইজেস হয় না। এনিওয়ে, উনি যখন ইলেকশন করেন ওই সময় কিন্তু ওনার কাছে 300 আসনে লোক দেওয়ার মতন পরিস্থিতি ছিল না। আমি কয়েকজনকে রেকমেন্ড করেছি, তখন সালাম তালুকদার সাহেব ছিলেন জেনারেল সেক্রেটারি পার্টির। মানে আপনি 91 এর নির্বাচনের কথা বলছেন? জি 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 জি। সে সময় উনি যখন জিতে আসেন তখনও কিন্তু আমাদের রাজনীতি এত খারাপ যে তখনও কেউ কেউ বলেছিল যে সূক্ষ্ম কারচুপি হয়েছে এবং এইটা ফেয়ার হয় নাই। তবে উনি তো রাইজ করেছেন অ্যাকচুয়ালি ফার্স্ট লেডি থেকে, উনি পরবর্তীতে নিজেই প্রধানমন্ত্রী হয়েছেন দেশের, এবং পার্টিরও হাল ধরেছিলেন উনি। সেখানে আমি ওনাকে নিজেও দেখেছি, ওনার পার্টির হাল ধরার আগে টিএচ খান সাহেব একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন তৎকালীন শেরাটনে, which is now Intercontinental. She was a very quiet woman, খুব কোয়াইট, কারোর সাথে কথা টথা খুব বলতেন না তখন উনি। এবং একটা এমন পরিবেশ ছিল যে পরিবেশে খুব কম লোক ওনার আশেপাশে ছিলেন। একটি ব্যক্তি খুব কাছে ছিলেন তখন, আমাদের বরিশালের জামাল ভাই, যিনি পরবর্তীতে হুইপ হয়েছেন, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিলেন, ওনাকে দেখেছি, হি ওয়াজ প্রিটি ক্লোজ। ইভেন ওনার গাড়িটাও খালেদা জিয়া তখন ব্যবহার করতেন। ইট ওয়াজ মাইক্রোফোন লাগানো ছিল এবং নিসান পেট্রোল ছিল গাড়িটা, তখন উনি যেটা ব্যবহার করতেন। উনি পলিটিক্সে আস্তে আস্তে করে লোকজনের কথা শুনেছেন, কথা কম বলতেন উনি, উনি শুনতেন বেশি যখন উনি রাজনীতি শুরু করেছেন, ইভেন যখন তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন প্রথমবারের মতন। থার্ড টার্মের কথা বলছি না, ফার্স্ট টার্মে। তো ফার্স্ট টার্মে ওনার প্রধানমন্ত্রী হওয়াতে আপনি একটা জিনিস খেয়াল করবেন, when you compare it with আজকের তারেক জিয়ার সাথে যারা আছেন, ওনার সাথে দেখেন খান, আমাদের সাইফুর রহমান সাহেব ছিলেন, ওনার সাথে আমাদের মওদুদ সাহেব ছিলেন, এরকম অনেকেই ছিলেন যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল জিয়াউর রহমান সাহেবের সাথে। তো ওরা ওনাকে গাইড করেছেন, এন্ড খুব ভালো গাইড করেছেন, যে উনি খুব সফলভাবে প্রধানমন্ত্রিত্ব চালিয়েছেন এবং দেশকে ধরেন তখনকার সময় দেশ পার্লামেন্টারি ফর্মে চলে গেছে, অর্থাৎ পার্লামেন্ট উইল বি দি মেইন ফোকাল পয়েন্ট এবং প্রাইম মিনিস্টার হবেন, প্রেসিডেন্টের রোলটা শুধু কনস্টিটিউশনাল রোল হবে, এই পর্যায়ে উনি নিয়ে গেলেন। তখন এই জিনিসটা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে এটা আমি খুব ভালোভাবে দেখি নাই, বিকজ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আপনি ন্যাশনাল কনসেনসাস বিল্ড করতে পারছেন না, যেটা প্রেসিডেন্সিয়াল ফর্মে আপনি পারছেন, বিকজ আপনি একটি কনস্টিটুয়েন্সির মাধ্যমে এসে আপনি জনগণের ভোটে, এমপিসদের ভোটে আপনি প্রাইম মিনিস্টার হচ্ছেন। তখনও আমাদের কনস্টিটিউশনে একটা সমস্যা ছিল
সেটা ছিল যে পার্লামেন্টারি পার্টি ইলেক্ট করবে, এই জিনিসটা নাই আমাদের। ইসে নো ইয়ে যে আপনার উপরে আস্থা নাই, এইটা আমাদের কনস্টিটিউশনে নাই। অথচ প্রেসিডেন্টকে ইমপিচ করার ব্যাপারটা আছে। তবে উনি খুব সফল প্রাইম মিনিস্টার ছিলেন ফর টু রিজনস। এক নম্বর হচ্ছে উনি কিছু কাজ করেছেন, যেরকম প্রাইমারি লেভেল এডুকেশন ফ্রি করেছিলেন উনি। উনি মেয়েদের জন্য ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করেছিলেন এডুকেশন। উনি ফুড ইন্ট্রোডিউস করেছেন, যে খাওয়া দেওয়া হবে বাচ্চাদের, এরকম কয়েকটা জিনিস উনি করেছেন। এরপরে যেটা মস্ত বড় জিনিস যেটা ছিল, যেটা ডেমোক্রেসিতে সবসময় হওয়া উচিত, কম্প্রোমাইজ যেটা বললাম। যদিও উনি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়তো পক্ষে ছিলেন না, বা আমরাও ছিলাম না, আমি পার্সোনালি ছিলাম না, বিকজ আই রোট এন আর্টিকেল তৎকালীন হলিডেতে। ও রিজনটা ছিল যে আমি প্রধানমন্ত্রী বা সরকার, ইউ ক্যান রিপোজ ট্রাস্ট ইন মি, কিন্তু আপনি ইলেকশনে ট্রাস্ট করতে পারবেন না কি ধরনের জাতি আমি। আমার লাইফ আর প্রপার্টি নিয়ে, যেটা মূল জিনিস একটা মানুষের, সেটা আমি আপনাকে 5 বছরের জন্য হস্তান্তর করে দিলাম, কিন্তু একটা ইলেকশন নিয়ে আমরা কেন পারবো না? তো এই জিনিসটা যেহেতু আমাদের একটা হিস্ট্রি তার আগের ছিল, এই জন্য হয়তো এই জিনিসগুলি হয়েছে। কিন্তু আমাদের আর একটা হিস্ট্রি ছিল। 1954-এ যখন মুসলিম লীগ ক্ষমতায় ছিল, মুসলিম লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ইলেকশন করিয়েছে, এবং মুসলিম লীগ ওয়াইপড আউট হয়ে গেছিল একদম টোটালি, যখন আমাদের শেরে বাংলা ফজলুল হক সাহেবের অধীনে যখন ক্যাবিনেট করা হয়েছিল। সো ওই হিস্ট্রিটাও আছে। তারপর আবার 1973 ইলেকশনে একটা এক্সাম্পল দেওয়া হয়, যে খন্দকার মুশতাককে কিভাবে হেলিকপ্টারে ব্যালটস গুলি এনে এইখানে কাউন্টিং করে ওনাকে জিতিয়ে দেওয়া হয়েছিল, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। যার জন্য হয়তো এই কেয়ারটেকার নয়, কেয়ারটেকার ফর্মুলাটা এসেছে পাকিস্তান থেকে। বিকজ পাকিস্তানে প্রথমবারের মতন এই কেয়ারটেকার যখন আসে, তখন কিন্তু ওই মুস্তাফা জাতই সিন্ধের, উনি তখন কেয়ারটেকার প্রাইম মিনিস্টার হন প্রথমবারের মতন। তারপরে সবসময় হয়েছে, ওরা আর অ্যাডভাইজার বলে না। আবার বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে ফিরি, আপনি সে প্রসঙ্গে বলতে গিয়ে আমি সেটাই বলতে আমি যাচ্ছি। একটু এর সঙ্গে যোগ করি যে আপনি বলছিলেন যে খালেদা জিয়াকে কিভাবে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক সহকর্মীরা তার সঙ্গে একরকমের ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তার রাজনৈতিক সহকর্মী ছিলেন যখন প্রথমবার 91-এ তিনি ক্ষমতায় এলেন। তো মানে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্যে একেবারে কেন্দ্রে থেকে যেমন খালেদা জিয়া একটা বড় ভূমিকা পালন করেছেন, তিনি তো বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, যেটা সেই রাজনীতির মানে বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে তার ধর্মভিত্তিক আত্মপরিচয় মেলানো যে জাতীয়তাবাদের রাজনীতি, তারও কেন্দ্র হয়েছিলেন এত বছর, এত দশক ধরে। জি জি, আমি সেটাই আসছিলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যখন এই মুভমেন্টটা চলে, জামাত ইসলামী যখন আওয়ামী লীগকে নিয়ে এই মুভমেন্টটা চালায় কেয়ারটেকার গভর্নমেন্টের, তখন কিন্তু উনি একটি ইলেকশন দিয়েছিলেন। উনার টার্ম শেষ হয়ে গেল, উনি ইলেকশন দিলেন। এই ইলেকশনে কিন্তু উনি কেউ কন্টেস্ট করে নাই, উনি চলে আসলেন। এসে কিসের জন্য আসলেন? উনি এসেছেন কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট করে 13th এমেন্ডমেন্টে ঢোকানোর জন্য, সো দ্যাট কেয়ারটেকার গভর্নমেন্ট, নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট দ্বারা যেন সব ইলেকশন গুলি হয়। এটা তো উনি করলেন। উনি যদি ইচ্ছা করতেন তখন উনি করতেন না, আপনি চালান যেভাবে চালাইতে চান, মার্শাল্লাহ হলে হবে, সো হোয়াট। কিন্তু উনি এইটা কি, দিস ইজ ডেমোক্রেটিক অ্যাটিটিউড, কি অপোজিশনের যে ডিমান্ডটি ছিল, ওই ডিমান্ডটি উনি গ্রহণ করলেন। কিভাবে কনস্টিটিউশনাল চেঞ্জেস আনা যায়, 2/3 মেজরিটি লাগবে, কাজে ওইটা উনি আরেকটা ইলেকশন করে সেকেন্ড টাইম প্রাইম মিনিস্টার হয়ে 1-1.5-2 মাসের মধ্যে উনি বিলুপ্ত করে দিলেন।
কেয়ারটেকার গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে মানে দিলেন। 15ই ফেব্রুয়ারির নির্বাচন, যেই নির্বাচনের সময় মানে ওই সময়টাও আসলে রাজপথে আন্দোলনরত ছিল জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ সহ দলগুলো। জি, তো উনি তো ডিমান্ডটা মেনে নিলেন, মেনে নিয়ে এটাকে সংবিধানের ভিতরে কিভাবে রাখা যায় উনি ইলেকশন দিলেন, ইলেকশন দিয়ে যখন এটা উনি আসলেন, আসার পর এটা পাস করলেন, পাস করে 13th অ্যামেন্ডমেন্ট পাস করে উনি চলে গেলেন, কেয়ারটেকার গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে দিলেন, যার পরে আমাদের শেখ হাসিনা পরে ইলেকশন জিতলেন এবং উনি ক্ষমতায় আসলেন। সো আমার কথা হচ্ছে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর হার। এই যে ডেমোক্রেটিক ভ্যালিউ যেটা উনি দেখালেন, এই ভ্যালিউস গুলি আমরা কিন্তু ডিসওন করছি বারবার। ওনার কিন্তু যে উনি চেয়েছিলেন যে এই ডেমোক্রেটিক ভ্যালিউস গুলি যেন আমাদের মধ্যে ইনস্টিলড থাকে, কিন্তু আমরা পরবর্তীতে এইগুলি রাখতে পারেন নাই। আর একটা জিনিস আপনাকে বলি যে উনার এই গভর্নমেন্টটা ওয়াজ মোর অর লেস কারাপশন ফ্রি গভর্নমেন্ট। আপনি তখন কিন্তু খুব কারাপশনের কোনো ব্যাপার স্যাপার এগুলি কিন্তু কারোর কানে আসে নাই। আই এম টকিং অফ আর ফার্স্ট গভর্নমেন্ট 1991। সিমিলারলি 1996 এর গভর্নমেন্ট যখন আসলো শেখ হাসিনার, কিন্তু সেটাও রিলেটিভলি কারাপশন ফ্রি ছিল। ইউ সি, সো উই ওয়ার গেটিং ইনটু আ ডেমোক্রেটিক সেটআপ। প্রবলেমটা হয়ে গেল 111 আসার পর। 2001 এর গভর্নমেন্টের সময় তো there is an introduction of তারেক জিয়া। 2001 to 2006 এর যে গভর্নমেন্ট আছে সেখানে তারেক জিয়া ইন্ডাকশন হচ্ছে ইনটু পলিটিক্স। হি ইজ ইন্ট্রোডিউসড ইনটু পলিটিক্স অ্যাজ দি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল পার্টির। দেন ইউ নো উই স হাওয়া ভবন এন্ড অল, সব জিনিস আমরা তখন দেখেছি। এই যে একটি কারাপশন মানে লোডেড গভর্নমেন্ট ছিল, 2001 to 2006 was a loaded corruption government। এরপরে এটা চালু হয়ে গেল। কিন্তু দেখেন 1991 টোটাল কন্ট্রোল অফ খালেদা জিয়া, কোনো সমস্যা নাই। 1996 কোনো সমস্যা নাই, আমরা একটা ডেমোক্রেটিক কালচারে যাচ্ছিলাম। ওর পরে হয়ে গেল এই ঝামেলা। এখন যে প্রবলেমটা হচ্ছে উইথ খালেদা জিয়াস ডেথ, বিকজ আপনি একটা জিনিস খেয়াল করবেন, বিএনপি কিন্তু সবসময় প্রজেক্ট করেছে যে আমরা ইলেকশন জিতলে ডিসাইড করব, কিন্তু খালেদা জিয়া উইল কন্টেস্ট ইলেকশনস। মানে খালেদা জিয়ার নাম এই ইলেকশনের সাথে জড়িয়ে রেখেছে। এবং আমরা এইটাও জানি যে খালেদা জিয়ার যে ওনার যে পরিস্থিতি বা অবস্থা, যেটা শারীরিক অবস্থা, এই অবস্থা ওনার ফেরা ওয়াজ অলমোস্ট অ্যান ইম্পসিবিলিটি। আমি আর এই ডিটেলসে গেলাম না, হয়তো কোনো সময় ডিটেলস বের হবে যে উনি কবে মারা গেছেন, কবে কি হয়েছে। এই ডিটেলস গুলি পাবলিক ইস্যুর মধ্যে আছে, অনেক কথা আছে এটা নিয়ে, that she was clinically dead and then, but since that is not an official position, এটার মধ্যে আমি ঢুকতে চাই না। কিন্তু প্রশ্ন আছে এখন, যেটা হলো যে আপনারা জানেন যে এইখানে 2001 to 2006 যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্টের ব্যাপারে আমেরিকান যে অ্যাম্বাসেডর ছিল ঢাকায়, মিস্টার মরিয়ার্টি, he had sent a report, scathing report, মানে বিএনপির নেতৃত্বের ব্যাপারে একটি স্কেথিং রিপোর্ট, খুব খারাপ রিপোর্ট, খুব খারাপ। এই রিপোর্টটা ইউ ক্যান লুক ইনটু দ্যাট রিপোর্ট। এই রিপোর্ট এখন ডিক্লাসিফাই হয়ে গেছে, আর যার ইচ্ছা সে ওইখানে মরিয়ার্টির এই রিপোর্টের ব্যাপারে টাইপ করে গুগল সার্চ দিলে আপনি পেয়ে যাবেন রিপোর্টটা। ইটস স্কেথিং, 4-5-6 পাতা রিপোর্ট আছে, মানে আই ক্যানট টেল ইউ হাউ ব্যাড দ্যাট রিপোর্ট ইজ। তো আমি এই জন্যই বিএনপি ওয়াজ অলওয়েজ ট্রাইং টু ফোকাস অন খালেদা জিয়া। ইভেন লাস্ট মোমেন্টে দেখেন খালেদা জিয়া, আমরা জানি যে শি ক্যানট, ডক্টরসরা তো জানে, বিএনপিও জানে ওনার কি পরিস্থিতি আছে, তারপরেও দেখেন গতকালকে নমিনেশন পেপারস ওনার পক্ষে ফাইল করা হয়েছে। উনি কি সই করেছেন ওই নমিনেশন পেপারস? আই মিন, শি ইজ নট ইন আ পজিশন টু সাইন নমিনেশন পেপারস। নমিনেশন পেপার তো সই করতে হবে আপনাকে, অ্যাকসেপ্টেন্সটা একজন নমিনেট সাবমিট করা হয়েছে। জি, উনার আঙুলের ছাপ দিয়ে সাবমিট করেছে। আচ্ছা বলেন, খালেদা জিয়ার আঙুলের ছাপ দিয়ে ওই কি বলবো, আমার আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দিস। যে জিনিসের কোনো প্রয়োজনই নাই আপনার, ইউ ডোন্ট নিড টু ডু ইট।
তা এমনি তো ওনার নাম লিখেও করে দিতে পারতো, বিকজ আমার নাম লিখে করে দিলে আমি যদি ওইটা ওন করি তো দ্যাটস মাই সিগনেচার, দ্যাটস মাই, যদি আমি ওন করি, ডিসওন করলে ডিফারেন্ট আপনি ইস্যু। আলোচনাটাকে যেই জায়গায় নিয়ে গেলেন, তার মানে আপনি মনে করছেন নির্বাচনে খালেদা জিয়া বিহীন বিএনপি এক রকমের ঝামেলায় পড়বে, মানে আপনি রাজনৈতিক গতি প্রকৃতি পরিবর্তনে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন। কারণ দেখেন, জেমস মরিয়ার্টির রিপোর্ট তো মনে আছে, মানে সেটা প্রথম উইকিলিক্সে ফাঁস হলো, তারপরে এখন তো পাওয়াই যায়। সেখানে দেখেন স্পষ্টত জেমস মরিয়ার্টি বলেছিলেন যে এই সাবেক প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই পুত্র তারেক রহমান, এবং যেটা আপনি বলছেন স্কেটিং রিপোর্ট, মানে তারেক রহমান সম্পর্কে সেখানে বিস্তারিত বর্ণনা এবং কোনো ভালো কথা নাই। আপনার মনে হচ্ছে সেটাই রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে? আমি ঠিক সে কথাটি বলছি না, বিকজ এখন যে সিচুয়েশনটা হয়েছে সেটা হচ্ছে দের উইল বি লট অফ সিম্পাথি ফর বিএনপি, হ্যাঁ, সিম্পাথি ভোট হবে এখন, এখন এইটা সিম্পাথি ভোট হবে। এই জন্যই খালেদা জিয়াকে সামনে রাখা হয়েছিল, যে খালেদা জিয়ার নামে ভোট নিতে চেয়েছিল। এখন ইট হ্যাজ বিন কনভার্টেড ইনটু আ সিম্পাথি ভোট। সো আপনি যতই যা কিছুই বলেন, ইউ ক্যানট স্টপ বিএনপি। আর আমাদের দরকারও নাই, লেট আস সি কিভাবে তারা চালায়, দেশ পরিচালনা করে। কিন্তু আমি যখন স্ট্যান্ডিং কমিটিটা দেখি, তখন আই এম স্টিল লুকিং ফর আ গুড ফরেন ফাইন্যান্স মিনিস্টার। ওদের 2001 to 2006 দেখেন ওদের সমস্যাটা কি ছিল, দে হ্যাড আ ভেরি পুয়ার ফরেন মিনিস্টার ইন মুর্শিদ খান। মানে সে যে একটা ফরেন মিনিস্টারের কাজ কি, ইভেন যখন ক্ষমতায় থাকবেন না, আপনার ফরেন গভর্নমেন্টস এর সাথে, অন্যদের সাথে আপনার একটা যোগাযোগ থাকবে। যেমনটি ইভেন শেখ হাসিনার ফরেন মিনিস্টার্স উনি যাদেরকে করেছেন, ওইগুলি ওই পর্যায়ের ছিল না। লাস্ট ফরেন মিনিস্টার তো মানে আপনি জানেনই যে হি হ্যাজ নো ইন্টারাকশন উইথ এনিবডি। মানুষ তো ধরেন ফরেন মিনিস্টার্স কি হয়, যে একটা ফরেন মিনিস্টারের পিঠে হাত রেখেও যেন কথা বলতে পারে, মানে ইউ গেট সো ফ্রেন্ডলি উইথ দেম, বিকজ ফরেন মিনিস্ট্রি হচ্ছে আপনার উইন্ডো টু দি আউটসাইড গভর্নমেন্টস। এখন আমি যেটা দেখি, আমি জানি না ওরা কোত্থেকে আনবে, বিকজ এই ফেলিওর্স গুলি তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হয়েছে, যার জন্য আজকে অবস্থা এত খারাপ দেশের, যে আই জাস্ট ক্যানট ইভেন ইমাজিন। সো এইখান থেকে আমাদেরকে সরে আসতে হলে হয়তো যিনি গভর্নমেন্টে আসবেন, যিনারা আসবেন, ওনারা হয়তো ভেবে চিন্তা করেই আসবেন দ্যাট ইউ নিড 2-3 থিংস খুব ইম্পর্টেন্ট। ওয়ান, ইউ নিড আ ভেরি গুড ফাইন্যান্স মিনিস্টার, যে আপনার দেশকে, দেশের ইকোনমি ঠিক করতে পারে। সেকেন্ড, ইউ নিড এ ভেরি গুড ফরেন মিনিস্টার, যে বিভিন্ন দেশের সাথে, আর সেটাও প্রায়োরিটি করতে হবে আপনাকে, যে কোন দেশে, ইভেন যদি আমি এজ এ ফরেন মিনিস্টার আজকে ধরেন কোন দেশে প্রথমে যাব ভিজিটে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ড। আমি ধরেন যদি আজকে পাকিস্তান যাই, এক ধরনের রিডিং হবে ইন্ডিয়াতে আর চাইনাতে। আমি যদি আজকে চাইনা যাই, ইন্ডিয়া উইল রিড ইট ইন অ্যানাদার ওয়ে, প্রথম ভিজিট। সো এইগুলি খুব ইন্ট্রিকেট ম্যাটার্স। তো আমি জানি না whether তারেক জিয়া একটি সেট আপ করেছে কিনা, বাট আই ক্যান টেল ইউ, আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আপনার লট অফ সিম্পাথি উইল গো উইথ বিএনপি এই ইলেকশনসে, লট অফ সিম্পাথি। নির্বাচনটা নিয়ে নানা রকম অনিশ্চয়তা ছিল, এবং নির্বাচনটি নিয়ে সব অনিশ্চয়তা তারেক রহমান আসার পরে যে ধরনের একটা মানে জনসমর্থনের জোয়ার দেখা যাচ্ছে, তার ফলে কেটে গেছে, এটাও অনেকে মনে করছেন। এবং তারেক রহমানকে একটা বিরাট অংশের মানুষ স্বস্তিকর একটা চয়েস বলে মনে করছেন এই সময়, এ কারণেও যে বাংলাদেশে একটা চরমপন্থী রাজনীতির বিকাশ হয়েছে, এক ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই ঘটনাগুলোও ছিল। নির্বাচনটি নিয়ে সকল অনিশ্চয়তা কেটে গেছে বলে মনে করেন কিনা, বিশেষ করে অ্যাডভোকেট মোহসেন রশিদ সেই অবস্থায় যখন আপনারাও তো একটা জোট করেছেন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের একটা জোট করেছিলেন, নির্বাচনী জোট, আপনারাও নির্বাচনে যোগ দেওয়ার কথা ভাবছিলেন, কোন কোন নেতা এখনো যোগ দেওয়ার কথা বলছেন। জি জি, আমাদের এই জোটটা খুব স্ট্র্যাটেজিক জোট ছিল। কারণ হচ্ছে উই ওয়্যার অলসো থিঙ্কিং যে এই স্ট্র্যাটেজিক জোট যেটা আমরা করছি, এইটাতে আমরা কি লাভ করব।
ইউসি, আপনাকে একটা জিনিস দেখতে হবে যে বাংলাদেশে আপনার যদি আজকে 13 কোটি ভোটার হয়, তাহলে এর মধ্যে কিছু না হলেও 3.5-4 কোটি ভোটার তো আওয়ামী লীগের থাকবে, আছে। কমপক্ষে কমপক্ষে হলো 3 থেকে 4 কোটি ভোটার আওয়ামী লীগের আছে। বিকজ একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে বাংলাদেশের রাজনীতিতে, সেটা হচ্ছে আমি যত কথাই বলি না কেন, আপনি বঙ্গবন্ধুকে মানুষের হৃদয় থেকে বের করতে পারবেন না। যারা বঙ্গবন্ধুকে ধারণ করে কোনোভাবে পারবেন না। সিমিলারলি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা ধারণ করেন, হোয়াট এভার দের নাম্বার, অনেক কোটি কোটি লোক আছে যারা ধারণ করে উনাকে, এদেরকে ওদের হৃদয় থেকে বের করতে পারবেন না। দে উইল ভোট ফর দেম, যতদিন তারা জীবিত আছে তারা ওদের জন্যই ভোট করবে, আপনি বের করতে পারবেনই না একদম। এই দুই এমন আমাদের নেতা আছে যারা এখনো বাংলাদেশের রাজনীতি কবর থেকে কন্ট্রোল করছেন এই মুহূর্তেও। সো আপনাকে ওদেরকে সামনে রেখেই কিন্তু কাজ করতে হবে, রাজনীতি ওইভাবেই গড়ে উঠেছে আমাদের এইখানে। সো এই ভোটাররা কোথায় যাবে? সো আমাদের একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং ছিল যে বিএনপি ভোটার উইল নট ভোট ফর মুসলিম লীগ, উইল নট ভোট ফর জাতীয় পার্টি, দে উইল নট ভোট ফর মানে জামাতের ভোটার, যা ওরা জামাতকে ভোট দেবে, কিন্তু আওয়ামী ভোটার্স ওরা তো ওদেরকে দেবে না, বিএনপি ভোটার্স জামাতকে দেবে না। এই যে একটি সিচুয়েশন আছে, এই সিচুয়েশনকে চিন্তা করে আমরা এই জোটে গিয়েছিলাম। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এখন যে যে ইসে যে রুলস করেছে সেখানে বলেছে সবাই নিজের নিজের জোটে থাকলেও নিজের ইসে মার্কা নিয়ে ইলেকশনটা করতে হবে। সো এই সিচুয়েশনে একটু জোটের রাজনীতিতেও প্রবলেম দেখা দিচ্ছে। এটা 8 দলীয় জোট হোক, জামাতের বা যেটাই হোক, এইগুলি একটু প্রবলেমেটিক হয়ে গেছে। সো আমরা এই মুহূর্তে কিছু ক্যান্ডিডেটস দিচ্ছি, কিন্তু আমরা মনে হয় না যে আমরা কোথাও যেতে পারবো। আমাদের ক্যান্ডিডেটস গুলির সিকিউরিটি রাখাটা মুশকিল হবে, বিকজ দের সো মাচ সিম্পাথি ফর বিএনপি এট দিস মোমেন্ট। এবং যারা ধরেন জামাত টামাতে আছে ওরা ওদিকেই ভোট দেবে, অন্যদিকে এখন ভোট যাবে না। এই জন্য এনসিপিও দেখেন চলে গেছে একটা জোটে। সো এই জিনিসগুলি আছে। তবে যত কথাই বলেন না কেন, মুহূর্তে আমরা যেটা অন গ্রাউন্ড বা ফিল্ডে থেকে যেটা দেখছি, দ্যাট বিএনপি ইজ এ ক্লিন উইনার। আগেও ছিল, এখন তো অনেক বেশি তারা সিম্পেথি ভোট পাবে, বিকজ বেগম জিয়া ইজ হাইলি রেসপেক্টেড। এইটা আমাদেরকে জানতে হবে। এই যে খালেদা জিয়া আপনি বললেন যে ওয়াইডলি রেসপেক্টেড, খালেদা জিয়ার এই সর্বজন গ্রাহ্যতা, সর্বজন শ্রদ্ধেয় হওয়ার একটা মূল জায়গা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। এবং আপনি দেখেন যে উনার সঙ্গে একদিকে যেমন এই যে হেফাজতে ইসলাম নেতা, এখন জামায়াতে ইসলামীর সঙ্গে যিনি গেছেন মামুনুল হক, খেলাফত মজলিস নেতা, তার বাবা আল্লামা শাইখুল হাদিস, তার ইসলামী ঐক্যজোট যেমন খালেদা জিয়ার সঙ্গে 4 দলীয় জোট করে ঘনিষ্ঠভাবে রাজনীতি করেছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে খালেদা জিয়া দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন ওই জোটের, এবং তারা একসঙ্গে ক্ষমতাতেও গেছেন। মানে এই যে এবারের 2025-এর নির্বাচন যখন হচ্ছে, তারেক রহমান যখন যাচ্ছেন নির্বাচনে, তখন খালেদা জিয়া যেই অংশটির রাজনীতির যে অংশটির নেত্রী ছিলেন, নেতৃত্ব দিতেন ঐক্যবদ্ধ রেখে, সেই অংশটি বিএনপি থেকে অনেক দূরে এবং তাদের মূল প্রতিদ্বন্দ্বী। এটাকে রাজনীতির একটা বড় পরিবর্তন বলে মনে করেন কিনা? এবং সেই জায়গাটা তারেক রহমানের রাজনীতিকে আরো শক্তিশালী করলো, নাকি যেমন আজকেও আমি দেখছিলাম মতিউর রহমানের একটা পুরনো সাক্ষাৎকার খালেদা জিয়ার সঙ্গে আজকে প্রথম আলো অনলাইন আবার ছেপেছে, সেখানেও মতিউর রহমান বলছেন যে এই যে যুদ্ধাপরাধীর দল জামায়াতে ইসলামীর সঙ্গে আপনারা সম্পর্ক রাখছেন কেন? হ্যাঁ, তো খালেদা জিয়া বলছেন কারণ আমাদের লক্ষ্য এক, মানে বর্তমান রাজনৈতিক লক্ষ্যটা এক। তো জামায়াতে ইসলামীর সাথে দূরত্ব, ইসলামপন্থী দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি করলেন তারেক রহমান, সেটা কি ভালো হলো, নাকি বিএনপির জন্য মানে আখেরে ভালো হবে না, তাকে শক্তিহীন করবে? কি মনে করেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তো যখন ওনার নেতৃত্বে
ওই জোটটা ভেঙে দেওয়া হলো। আগে 4 দলীয় বা যাই ছিল, পরে এই যে 20 দলীয় একটা জোট হয়েছিল, এই জোটটা তো ভেঙে দিলেন ওনারা তারপরে বললেন যে আমরা যুগপৎ আন্দোলন করব, আমরা আর জোট হিসাবে আন্দোলন করব না। এইটা ন্যাচুরালি তারেক রহমান সাহেবের ইশারাতে বা ওনার বলাতেই এই জিনিসটা হয়েছে। তো আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে এইটা যে খুব ভালো হয়েছে তার হয় নাই, ওনাদের এই জোটটা রাখা উচিত ছিল। এবং ন্যাশনালিজম থাকলো, কিন্তু ইসলামিক ন্যাশনালিজম আর থাকলো না, যেটা নিয়ে কিন্তু আপনার খেয়াল আছে কিনা জিয়াউর রহমানের একটা বড় ইয়ে ছিল যে ন্যাশনালিজম কিন্তু সাথে ইসলামিক ন্যাশনালিজমটাও ছিল। হ্যাঁ, যার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিটাই তো সেটা। জি, যার জন্য দেখবেন যে উনি উনার ফরেন পলিসিতে মিডল ইস্টের উপরে অনেক জোর দিয়েছিলেন, অনেক জোর দিয়েছেন। পরবর্তীতে কিন্তু আমরা, ইয়েস, খালেদা জিয়া হ্যাজ বিন রেসপেক্টেড বাই সাম মিডল ইস্টার্ন কান্ট্রিজ, কোনো এটা ইয়ে নাই। উনি হজ টজ এগুলি আমরা যখন দেখি, ওনাকে বারবার তারা ইনভাইট করছেন, উনি যাচ্ছেন, খুব ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। কিন্তু ওই সম্পর্কটা বজায় রাখা মে নট বি ভেরি ইজি ফর দ্য নেক্সট বিএনপি গভর্নমেন্ট, যেটা হয়তো আসবে, বিকজ ওই লোক দেখি না আমি ওনার সাথে। তো এই যে বললাম না, জামাত ইসলামী ছিল তো, কিন্তু এখন তো জামাত ইসলামী আলাদা হয়ে গেছে। তো আমি যে বাংলাদেশে দ্বন্দ্ব, পলিটিক্যাল দ্বন্দ্ব মিটে গেছে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে যে দেশ খুব ভালো চলবে বা দ্বন্দ্ব থাকবে না, আই ডোন্ট এক্সপেক্ট দিস। আমার মনে হয় এক্সক্লুশন অফ আওয়ামী লীগ ঠিক না, ওটাকে ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ ইলেকশন করা উচিত ছিল। তারা যদি হেরে যেত, আজকে ধরেন যদি আওয়ামী লীগ থাকতো, উইথ দিস সিম্পাথি অফ খালেদা জিয়া, আওয়ামী লীগও ইলেকশন করতো, খালেদা জিয়ার এই সিম্পাথির পরে কি অবস্থা হতো, এন্ড উইথ দিস ইসলামিক জোট আলাদা, ইউ সি। সো আমার কথা হচ্ছে ইটস আ বিগ মিস্টেক। বাংলাদেশ একটি ভুল করছে আওয়ামী লীগকে ইলেকশন প্রসেস থেকে বাদ রেখে, এবং এইটার একটি খেসারত দিতে হবে ইউনূস গভর্নমেন্টকে। ওরা হয়তো থাকবে না, কিন্তু এই বহন করতে হবে এই ভুলটা, হয়তো নেক্সট গভর্নমেন্ট যেই আসুক না কেন। আমি তো দেখছি যে বিএনপি গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্টই আসবে, এবং বিএনপি ইজ গোয়িং টু উইন দি ইলেকশনস। তো এই বহনটা আপনার সঙ্গে যখন কথা বলছি মুসলিম লীগ নেতা হিসেবে, তখন আমার মনে পড়ছে যে একটা দীর্ঘ সময় আমরা বিশেষভাবে আওয়ামী লীগ নেতাদের মুখে কথায় কথায় শুনতাম যে বিএনপি নাকি হারিয়ে যাবে, বিএনপি মুসলিম লীগের মতো হয়ে যাবে, বিএনপি বলে আর কোনো দল থাকবে না বাংলাদেশে। এই আপনি আবার এখন বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা ঠিক হচ্ছে না। হ্যাঁ, মানে বাংলাদেশে আসলে এই আওয়ামী লীগ বিএনপি এসব কোনো দলকেই মানে শক্তিহীন করে দেওয়া। আপনি একটু আগে মুসলিম লীগ সম্পর্কে ওয়াইপড আউট হয়ে যাওয়া শব্দটা ব্যবহার করেছেন, মানে এই নিশ্চিহ্ন হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, এই করা সম্ভব কিনা, নাকি এই যে -2 কথা আমরা অনেক শুনতাম, মানে খালেদা জিয়ার মৃত্যু বিএনপির রাজনীতিকে আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করবে কিনা, মানে তার পুত্র তারেক রহমানের জন্য সামনে চ্যালেঞ্জটা অনেক বড় হয়ে দাঁড়ালো কিনা? অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। বিকজ আমি একটু আগে আপনাকে একটা কথা বললাম যে মুসলিম লীগ হয়তো ভোট পাবে না, মুসলিম লীগের কোনো স্কোপ নাই ভোট পাওয়ার এই মুহূর্তে উইথ দিস চ্যালেঞ্জেস যেটা আছে বিএনপি বা 8 দলীয় জোটের হিসেব। আমি ওয়াইপ আউট বলি নাই, মুসলিম লীগ সবসময় ছিল, সবসময় থাকবে। কিন্তু যে জিনিসটা বলেছি আমি, সেটা হলো এইটা পসিবল না। এই যে হৃদয়, আমি বললাম না যে যারা বঙ্গবন্ধুকে যারা ধারণ করে বা প্রেসিডেন্ট জিয়াকে ধারণ করেন, এরা যতদিন জীবিত আছে এরা ধারণ করবে, এন্ড এই দুই পার্টি উইল বি এ শক্তি। মুসলিম লীগ যে আপনি বলেন যে এই যে পরিস্থিতিতে গিয়েছিল, বাট পরবর্তীতে দেখেন খান সবুর খানের নেতৃত্বে মুসলিম লীগ কিন্তু 22-23টা সিট পার্লামেন্টে পেয়েছিল। সেটা তারা ধরে রাখতে পারে নাই বিকজ অফ দেয়ার ইন্টারনাল পলিটিক্স, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস খেয়াল করবেন যে বিএনপি যখন পার্টি করা হয়,
তখন কিন্তু মুসলিম লীগকে নিয়েই করা হয়েছিল, বিকজ শাহ আজিজুর রহমান তখন বাংলাদেশ মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, বুঝছেন? উনি উনি অল দি টপ লিডার্স অফ মুসলিম লীগ উনি নিয়ে বিএনপিতে চলে গেলেন, যার জন্য মুসলিম লীগ হ্যাড টু ফেস দিস চ্যালেঞ্জেস। সো এইগুলি হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস যেটা ঘটেছে। এটা আমি ফিলসফিক্যালি কিছু বললে তো হবে না, দিজ আর প্র্যাকটিক্যাল থিংস, উই হ্যাভ টু encounter them and we have to think এই জিনিসগুলিকে সামনে, we have to keep these things in front। তারপরে আমাকে আমার স্ট্র্যাটেজি কিভাবে আমি চলবো, কিভাবে থাকবো, এটা আমাকে ঠিক করতে হবে। সো বাংলা, ইটস নট দ্যাট বাংলাদেশ মুসলিম লীগ ডেড হয়ে গেছিল। জিয়াউর রহমান সাহেব সাকসেসফুল হতেন না যদি বাংলাদেশ মুসলিম লীগ ওনাকে এই পলিটিক্যাল সাপোর্টটা না দিত এবং সব ওদিকে না চলে যেতেন। We lost about 200 very important people, including Shah Aziz, who was the general secretary of the party. So লক্ষ্যটা রাজনৈতিক আদর্শের জায়গায় একটা ঐক্য ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ। এই রাজনীতির কেন্দ্রে মুসলিম প্রধান বাংলাদেশে বা একটি দেশে একজন নারী, একজন মানে যাকে আজকে অনেকে শিরোনাম করছেন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, একজন মা, তিনি এই রাজনীতির একেবারে কেন্দ্রে 4.5 দশক সময় নেতৃত্ব দিয়ে এলেন। সেটাও তো খুব ইউনিক একটা ঘটনা। সেই রাজনীতিটা মানে অনেক ক্ষেত্রেই একটা চরমপন্থার দিকে মোড় নিতে পারে নাই, কট্টরপন্থার দিকে মোড় নিতে পারে নাই। তার কারণ কি এরকম ভাবেন কিনা আপনি কখনো? মানে নারী হিসেবে আমি ভাবি যে তার কারণ কি এই যে তার কেন্দ্রে একজন নারী বসেছিলেন। দেখেন, বেগম খালেদা জিয়া was the second woman prime minister of a Islamic nation, মানে ইসলামিক প্রধান, মুসলমান প্রধান নেশন। আর আমরা মুসলিম লীগের থেকে দেখেন, আমরা তো যে রাজনীতি 1906-তে যখন মুসলিম লীগ হয়, তখন তো আমাদের রাজনীতি ছিল টু ক্রিয়েট আ হোমল্যান্ড ফর দ্য মুসলিমস অফ ইন্ডিয়া। এইটাই তো আমাদের রাজনীতি ছিল। সো এই রাজনীতিটাই কিন্তু সবাই ধরে রেখেছেন, যার জন্য আপনি দেখবেন যে বিএনপির জিয়াউর রহমান সাহেব কিন্তু বারবার মিডল ইস্টে যাচ্ছেন। উনি ইভেন প্যালেস্টাইনকে নিয়ে উনি চেয়ারম্যানও হয়েছেন কমিটির, কিভাবে এইগুলি রিজলভ করা যায়। সো আমাদের রাজনীতি আর বিএনপির রাজনীতির মধ্যে কোনো তেমন তফাৎ নাই। উই ক্রিয়েটেড দিস প্লেস। 1947-এ যদি এই ভূখণ্ড না হতো তাহলে রাজনীতি আরেকটা রাজনীতি হতো। 1947-এর পরে 1971 যখন পাকিস্তান এর সাথে সমস্যা শুরু হলো, তখন কিন্তু আমরা ওই যে মুক্তিযুদ্ধ করেছি, লিবারেট করা হয়েছে পাকিস্তানিদের থেকে। বাট মেন, আপনি তো দাদাকে বাদ দিয়ে তো আপনি ছেলেকে আনতে পারবেন না, আপনাকে দাদাকে রাখতে হবে। তো দাদা তো হলো বাংলাদেশ মুসলিম লীগ, আমাকে বাদ দিয়ে কিভাবে আপনি করবেন? এন্ড উই হ্যাভ টু কিপ ইট দিস ওয়ে, ইনশাল্লাহ। আর দেখেন, আমার মুসলিম লীগের কিন্তু আমরা নারীদের বিরুদ্ধে না, অন্যদের মতন। নো 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 নো, আমরা তো এই দেশটাকে, এখন বললে অনেকেই মাইন্ড করবে, ইউসি বোরকা মুক্ত করতে চাই। We want enlightened Islam in this country. Enlightened Islam. আমরা তো এই ইসলামে কোথায় দেখেছেন আপনি গ্লাভস পরতে হবে, মোজা পরতে হবে, মুখ টুক নাক কান ঢেকে আপনাকে চশমা পরে বের হতে হবে? কোথায় দেখেছে? কোথায় আছে এটা? লেট সামবডি শো ইট টু মি যে ইসলামে এই জিনিসটা আছে। নো, কোরআন ইজ ভেরি স্পেসিফিক। আমরা ওইটাই চাই, ইনলাইটেন্ড ইসলাম আমরা বিশ্বাস করি। আমরা এই যা জামাত বিশ্বাস করে বা অন্যরা, we don't believe in their Islam. We believe in the Islam given in the Quran and Hadith, যেটা enlightened Islam, ওইটাতে বিশ্বাস। ওইটা আমার মনে হয় বিএনপিও সেটাই বিশ্বাস করে, জিয়াউর রহমান সাহেবও সেটাই বিশ্বাস করেন, because the Muslim League leaders gave him that light, পলিটিক্যাল লাইটটা আমরা দিয়েছিলাম, যার জন্য এই ন্যাশনালিজম আর ইসলাম একসাথে চলছে।
শেষ করব, আপনার যদি আর কোনো বিষয়ে কোনো স্মৃতি বা মন্তব্য থাকে বেগম খালেদা জিয়া সম্পর্কে, এবং আপনি বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা একরকমের বাংলাদেশের রাজনীতিটা মৃত্যুর এত বছর পরেও নিয়ন্ত্রণ করছে। খালেদা জিয়ার মৃত্যুর পর তার একটা দীর্ঘ লিগ্যাসি বা তিনি আসলে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি দীর্ঘ সময় ধরে নির্ধারণ করবেন, সেটা ভাববার যথেষ্ট কারণ আছে কিনা? আমার মনে হয় যে রাজনীতি একটাই, দ্যাট ইজ জিয়াউর রহমানের রাজনীতি যেটা ছিল এবং যেটা বঙ্গবন্ধুর রাজনীতি ছিল, এইটার বাইরে আওয়ামী লীগও যেতে পারবে না, বিএনপিও যেতে পারবে না, বিকজ এইটা হলো ফাউন্ডেশনাল রাজনীতি ওদের। এবং আমি ওয়াই শুড দে গো, আপনি আমাকে দেখেন, আমি তো বলি যে জামাতে আপনি আজকে কি করেছেন, আমার কর্নেল ওলি কি করেছে, আপনার ওই যে এই যে বিএনপির আরেকজন যে গেল, খুব লম্বা লম্বা কথা বলে, খুব একটু উগ্র, আখতারুজ্জামান, ওরা কি করেছেন? তো আপনি বুঝতেই পারছেন যে রাজনীতিতে যে ধরনের চেঞ্জেস গুলি আসছে বা যে ধরনের এক্সেস রেডি হচ্ছে, একদম এটা ডিভাইড হয়ে যাবে। এন্ড আপনি পরে দেখবেন যে হয়তো আওয়ামী লীগকে হয়তো বিএনপিও চাইবে যে ওরা পলিটিক্স রেজিউম করুক, ক্ষমতায় আসার পর তারা হয়তো ওদের জন্য এই পথটা সৃষ্টি করবে, বিকজ এইটা ছাড়া আপনি এইখানে কোনো ধরনের রাজনীতি ওইভাবে চলবে না। এন্ড মুসলিম লীগ তো কোনো সময় কমব্যাটিভ রাজনীতিতে বিশ্বাস করে নাই, কোনো সময়। আপনি দেখেন মুসলিম লীগ 1971-এ কি করেছে, ওরা তো কোনো বন্দুক নিয়ে বা কোনো কিছু সৃষ্টি করে নাই, ওরা শান্তি কমিটিতে ছিল, তাদের ইন্টেনশন ছিল পিস। যাই হোক, তারপরে যেভাবে রাজনীতি মোড় নিয়েছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কাজে আমি মনে করি যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে হবে, এবং যদি আমরা ভুল করি তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্স এন্ড সভরেন্টি উইল বি এট স্টেক। খুব ক্রুশিয়াল টাইম বাংলাদেশ যাচ্ছে। আমাদের আজকে আনএমপ্লয়মেন্ট, এই 16 মাসে যে আনএমপ্লয়মেন্ট বেড়েছে, দেখেন খালেদা জিয়ার সময় উনি যখন ছিলেন ফার্স্ট টার্মে 29% এমপ্লয়মেন্ট বেড়েছিল, 29% এমপ্লয়মেন্ট বেড়েছিল তখন। আর আজকে দেখেন ইউনূস সাহেব এজ এন ইকোনমিস্ট, সালেউদ্দিন সাহেব আছেন, মাহমুদ সাহেব আছেন, কত বড় বড় সব ইকোনমিস্ট বসে আছেন, কিন্তু দেশটাকে ধ্বংস করে দিলেন। ফ্যাক্টরিজ আর ক্লোজিং ডাউন, 400-র উপরে ফ্যাক্টরিজ ক্লোজ ডাউন হয়ে গেছে। আপনার গার্মেন্টস এগুলি সব আনএমপ্লয়েড হয়ে গেছে। 60টার মতন আপনার স্পিনিং মিলস ক্লোজড হয়ে গেছে। সো এইগুলি কোথায় যাবে বলেন, কিভাবে করবেন আপনি? সো দি গভর্নমেন্ট উইচ কামস, দে হ্যাভ আ টাফ টাস্ক এট হ্যান্ড। আজ সকালে তার মৃত্যুর খবর এসেছে। আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং মধ্য 40-এর এদিকে ওদিকে যাদের বয়স, তাদের জন্যে সত্যিকার অর্থেই এক যুগের অবসান হলো, মানে বর্ণাঢ্য এক রাজনৈতিক যুগের অবসান হলো খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে। মানে আমাদের পুরো জীবৎকালটাই আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতির রাজপথ এবং সরকার নিয়ন্ত্রণ করেছেন, শাসন করেছেন, তার গতি প্রকৃতি নির্ধারণ করেছেন যে দুই নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের মধ্যে একজনের জীবনাবসান হলো আজকে। আমরা 2.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে দেখেছি যে রাজনৈতিক দল গঠনের সক্ষমতা নাই, রাজনীতি করবার তেমন অভিজ্ঞতা নাই, মানে জনসমর্থনে শূন্য এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর একটি অংশ দেশি বিদেশি প্ররোচনায় এই দুই নেত্রীকে সরিয়ে দিলেই বাংলাদেশের রাজনীতির কি মঙ্গল হবে সেই তত্ত্ব প্রচারণা, প্রবর্তন এবং সেই তত্ত্বের এক রকমের বিকাশ সাধনের চেষ্টা করে গেছেন সর্বসাধ্য দিয়ে। -2 ফর্মুলার যে কার্যকলাপ, যে প্রচারণা চলেছে 2.5 দশকের বেশি সময় ধরে, 2024-এর আগস্টের পর
এক নেত্রী রাজনীতি থেকে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন, আরেক নেত্রী দেশে ছিলেন বটে, কিন্তু তিনি এখন তাকে সকলে সর্বজনের শ্রদ্ধেয় বাংলাদেশের রাজনীতির মানে একেবারে সর্বজন স্বীকৃত অভিভাবক এসব বলে আবেগ প্রকাশ করছে বটে, কিন্তু ভুলে গেলে চলে না 2024-এর আগস্টের পর না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার কাছে কোনো পরামর্শের জন্য গিয়েছিলেন, না যেই ডক্টর ইউনূস একরকম কোথা থেকে জানি প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করলেন, তিনি কোনো পরামর্শের জন্য খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছিলেন, কিংবা খালেদা জিয়ার কাছে কোনো বুদ্ধি পরামর্শের জন্য এই তরুণ নেতারা 2024-এর আগস্টের পর থেকে যেই তরুণ নেতারা বাংলাদেশের রাজনীতি দাপড়ে বেড়াচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতে যে নতুন ধরনের ভাষা, নতুন ধরনের রাজনৈতিক নানা রকম তত্ত্ব, কিংবা নতুন এক রাজনৈতিক ধারার দিকে বাংলাদেশকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে, তাদেরও কাউকে কিন্তু খালেদা জিয়াকে পরামর্শ নিতে বা খালেদা জিয়ার সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে 2024-এর আগস্টের পর যেতে দেখা যায় নাই। কারণ সব কিছু সব বোঝবার মানে খালেদা জিয়ার মৃত্যু কি করে একটা বর্ণাঢ্য রাজনৈতিক যুগের শুধু অবসান ঘটাচ্ছে না, কেন বাংলাদেশের রাজনীতি পাল্টে দেবে সেটা বুঝতে হলেও আসলে সেই জায়গায় ফিরে যেতে হবে যে কেন -2 এত জরুরি ছিল, কেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করেছে, বাংলাদেশের রাজনীতিতে জনসমর্থনের এক রকমের কেন্দ্রে এসেছে, তারাও কেন এই আগস্টের পর এখন বলছে বটে যে খালেদা জিয়া তাদের সকলের রাজনৈতিক নেত্রী ছিলেন, কিন্তু তখন মানে সেই সময়টায় যখন খালেদা জিয়া বুদ্ধি পরামর্শ দিতে পারতেন, কিংবা বাংলাদেশের সত্যিকার অর্থে যে ক্রান্তিকালের কথা এখন বলা হচ্ছে, সেই ক্রান্তিকাল যখন শুরু হলো তখন যে কেউ তার কাছে গেলেন না, তার কারণ আসলে সেখানেই নিহিত যে বাংলাদেশের 4 দশকের বেশি সময়ের রাজনীতিতে এই দুই নেত্রী এতটাই অবিসংবাদিত হয়ে উঠেছেন যে তাদের সরিয়ে না দিলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ওলট পালট করে ফেলার কোনো সুযোগ তৈরি হয় না। এই যে এত বছর ধরে তারা যা রাজনীতি করছেন সব ভুল, এই দুই নেত্রীর ভেতরকার যে ধরনের একটা রাজনৈতিক রেষারেষি, যে রেষারেষি এর চেয়ে অনেক আক্রমণাত্মক ভাষায়, এর চেয়ে অনেক শত্রুতাপূর্ণ ভাষায়, এমনকি পশ্চিমের ডেভেলপড গণতন্ত্র, উন্নত গণতন্ত্রের দেশ ব্রিটেনে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় আমরা দেখি, পত্রিকার পাতার শিরোনাম হতে দেখি, সেটাকে বাংলাদেশে যেন দুই নারীর ঝগড়া, দুই নেত্রীর একটা বিশেষ চরিত্রগত দুর্বলতা সেই হিসাবে প্রকাশ করে দুই নেত্রীর যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, তাদের রাজনীতির কেন্দ্রে থাকার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির যে পরিমাণ মানে রাজনৈতিক নেতৃত্বের যে জনঘনিষ্ঠ হয়ে ওঠা এবং বাংলাদেশের রাজনীতিকে ক্যান্টনমেন্ট থেকে বের করে রাজপথে নিয়ে আসা, এই বিষয়গুলোকে একরকম তুচ্ছ করা হয়েছে দীর্ঘ সময় ধরে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এক অনন্য চরিত্র এই কারণে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি, শুধু তাই নয়, তিনি পৃথিবীর মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো, বেনজির ভুট্টোকেও আততায়ীরা সরিয়ে দেয়। খালেদা জিয়া বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, সে কারণেই তিনি শুধু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী তাই নয়, তিনি ছিলেন বাংলাদেশের ইসলামপন্থী
ইসলামপন্থী দলগুলোর একজন সর্বজন গ্রাহ্য নেতা, যিনি কিনা একই সঙ্গে একই মঞ্চে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোকে আনতে পারতেন, যিনি কিনা এক কক্ষে বাংলাদেশের নানা আকিদার, নানা পথে বিভক্ত ইসলামপন্থী বা ডানপন্থার রাজনীতিমুখী দলগুলোকে একত্র করতে পারতেন, যিনি বাংলাদেশের সেনা সদরে জন্ম নেওয়া, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপিকে একই সঙ্গে একটা ইসলামী আত্মপরিচয়, মানে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের আত্মপরিচয়ের রাজনীতির মাধ্যমে একটা ইউনিক রাজনীতির সূচনা করেন বাংলাদেশে। সেই অর্থে যে রাজনীতি আওয়ামী লীগের সেকুলার ধর্মনিরপেক্ষতার রাজনীতির বিপক্ষে বা বিরুদ্ধে একটা সত্যিকারের অন্য রাজনীতির সূচনা করবে কিংবা অন্য রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করে তুলবে, সেই রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, যেখানে তিনি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের সংবিধানে ৭২-এর সংবিধানের বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে ইসলামী আত্মপরিচয়, ধর্মভিত্তিক আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠেন একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, এবং তিনি কিনা বাংলাদেশের অপরাপর সকল মুসলিম ধর্মভিত্তিক, ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সর্বজন গ্রাহ্য নেতা হয়ে ওঠেন, যা কিনা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাজপথে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে আমি এখন যখন চিন্তা করি, বা যে কেউ যখন চিন্তা করবেন যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন নারী, তিনি এই পুরো রাজনৈতিক শক্তিটার নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনি সেই রাজনৈতিক শক্তির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে মানে 90-92-94% মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সে দেশে ইসলামী রাজনৈতিক দলগুলো, বহু মতে পথে বিভক্ত রাজনৈতিক দলগুলোকে তিনি যে শুধু একরকম ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিতে পরিণত করার শক্তি রেখেছিলেন তাই নয়, এর মাধ্যমে তিনি সেই রাজনীতিতেও একটা নারীর অংশগ্রহণ, মধ্যপন্থার জায়গা এবং যুক্তিগ্রাহ্যতার জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সে কারণেই সম্ভবত -2 বাংলাদেশে এত জরুরি হয়ে পড়েছিল। বাংলাদেশের রাজনীতি নানাভাবে পাল্টে যাচ্ছে খালেদা জিয়ার জীবনাবসানের মধ্য দিয়ে, কিংবা খালেদা জিয়াকেও রাজনীতির পরিসরে আসতে না দেওয়ার মাধ্যমে সেই 2024-এর আগস্ট থেকে এই যে সকল ইসলামপন্থী দলকে ঐক্যবদ্ধ করতে পারেন, যিনি কিনা হেফাজতে ইসলামের মঞ্চেও গিয়ে উঠতে পারেন, যিনি কিনা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করতে পারেন, যার কথা বললাম যে মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খালেদা জিয়ার সঙ্গে, যিনি কিনা ওই 4 দলীয় জোটেরও একজন গুরুত্বপূর্ণ মানে শরিক ছিলেন। যে 4 দলীয় জোট 2001-এ ক্ষমতায় এলো, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বিএনপি আর জাতীয় পার্টি, এরশাদ সাহেবের সাথেও তিনি তখন ঐক্য করেছিলেন। পরে এরশাদ সাহেব বেরিয়ে গেলেন, সেখানে এলো জাতীয় পার্টির আরেকটি অংশ, নাজিউর রহমান মঞ্জুরের অংশ। কিন্তু এই যে মানে সকল রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না, তেমনি এই যে নানা পক্ষ নাড়িয়ে গেল, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায়। কেউ বলছেন বাংলাদেশের নারীদের 4 ঘন্টা কাজ করা উচিত, কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না, কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন, কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী কিংবা মানে ভারত বিরোধিতার রাজনীতি করা যাচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই
রাজনীতির আর কোনো নেতা অবশিষ্ট নাই। সেই জায়গাটা কি কখনো তারেক রহমান নিতে পারবেন? তারেক রহমান বিএনপিকে যেভাবে পাল্টে ফেললেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবসানের সাথে সাথে, তিনি নেতৃত্বের কেন্দ্রে আসার সাথে সাথে তাকে যেভাবে ইসলামপন্থী দলগুলো ছেড়ে গেল এবং তিনি যেভাবে ইসলামপন্থী দলগুলোকে ছেড়ে গেলেন, বা তিনি সর্বজন গ্রাহ্য যখন হয়ে উঠতে পারলেন না, তখন কি সত্যি বাংলাদেশে ওই ধর্মনিরপেক্ষতার আওয়ামী লীগের রাজনীতির বিরোধী যে রাজনীতি, অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটা, সেই শক্তিটা আসলে কেমন চেহারা নেবে তা ক্রমাগতভাবে একটা শঙ্কার কারণ হয়ে উঠেছে গত কমাসে। এবং খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে নিশ্চিতভাবেই ওই পক্ষের ঐক্য আর কখনো, কিংবা রাজপথে ফয়সালার যে রাজনীতি, মানে ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে, গুপ্ত রাজনীতি বাদ দিয়ে, নানা রকম মেটিকুলাস ডিজাইনের রাজনীতির বাইরে